এই মক টেস্টটা আমি দিয়েছিলাম 27 তারিখ প্রায় 10টা 11টা নাগাদ। তো এবং এটার অ্যানালিসিস আমি এখন করছি, ঠিক আছে। তো দেখো কি বলেছে, 14 জন বন্ধুর গড় বয়স হলো 14 বছর বলা হয়েছে, ঠিক আছে। বলা হয়েছে 14 বছর। এরপর ঠিক আছে, 14 বছর বলা হয়েছে। তাহলে বলেছে যদি 15তম বন্ধুর বয়স যুক্ত করা হয় তাহলে গড় একই থাকে। তার মানে আগেও গড় 14 ছিল, এখনও গড় 14ই আছে। তার মানে যে 15তম বন্ধুটা আসবে নিশ্চয়ই তারও বয়স 14 বছরই হবে, তাই না? তো তারও বয়স 14 বছর হবে, এটা আমাদের উত্তর। বা যদি ট্র্যাডিশনাল ওয়েতে করতে চাই তাহলে দেখো 14 বছর মধ্যে গড় বয়স 14 হলে তার টোটাল বয়স কত, 14 × 14, ঠিক আছে, 196 হবে, তাই তো। আর 15তম বন্ধু বয়স যুক্ত করার পরে কিন্তু গড় একই থাকে, গড় 14 থাকবে, তাহলে 15 × 14 এখন নতুন টোটাল বয়স হবে 15 × 14 কত হবে, 210 হবে না? তাহলে দেখো এখন 15 নম্বর বন্ধুরা যোগ হওয়ার পর টোটাল বয়স 210, আর আগে 14 জনের বয়স ছিল 196, তাহলে ডিফারেন্সটা কত হবে, 14 হবে না? 210 - 196 14 হবে। তাহলে নতুন যে বন্ধুরা যোগ করলো বা যোগ হলো বা যুক্ত হলো তার বয়সে কিন্তু 14 বছর হবে, ঠিক আছে। আমরা এখান থেকেও করতে পারতাম, কারণ যেহেতু নতুন বন্ধুটা যুক্ত হওয়ার পরেও আমাদের গড়ের কোনোরকম কোনো পরিবর্তন হয়নি, তার মানে গড় যেটা ছিল সেটাই থাকবে, 14 বছর গড় ছিল, এখনও 14 বছরই থাকবে। নেক্সট কোয়েশ্চেন, ঠিক আছে, পরের প্রশ্ন। এটা তো রিজনিং কোশ্চেন হয়ে গেল। এটা বলেছে কি বলেছে, এ একটি কাজ 5 দিনে, বি 4 দিনে এবং এবিসি একই সাথে 2 দিনে করতে পারে। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমরা সময় এবং কার্যের অঙ্ক যেভাবে করি সেভাবেই করব। এ 5 দিনে, বি 4 দিনে, এ প্লাস বি প্লাস সি 2 দিনে। তো এদের এলসিএম নেবো, 5 4 2, যদি এলসিএম নিই আমরা দেখো 20 পেয়ে যাব। তাহলে এদের এফিসিয়েন্সি কত পেয়ে যাব, 20/5 4 পেয়ে যাব। এর এফিসিয়েন্সি 20/4 5 পেয়ে যাব, আর এফিসিয়েন্সি 20/2 এবিসি যেটা, এটা সি, তো সি এবিসি এফিসিয়েন্সি 2, তা 10 পেয়ে যাবো। তাহলে দেখো বি আর সি, এবার বি এফিসিয়েন্সি 5 আর 4 9 হয়ে যাচ্ছে, আর এ প্লাস প্লাস সি এফিসিয়েন্সি 10। তাহলে যদি আমরা সি এফিসিয়েন্সি বের করতে চাই তাহলে আমাদেরকে এ প্লাস বি প্লাস সি এখান থেকে মাইনাস করতে হবে এ প্লাস বি। তবে আমরা সি এফিসিয়েন্সি পাবো, তো এ প্লাস বি প্লাস সি 10 বলা হয়েছে, আর এ প্লাস বি এফিসিয়েন্সি 5 প্লাস 4 বলা হয়েছে। তাহলে 10 - 9 1। তাহলে সি এফিসিয়েন্সি 1, তাহলে টোটাল ওয়ার্ক 20 ইউনিট, আর ওয়েট এফিসিয়েন্সি 1, তাহলে টোটাল টাইম কত লাগবে স্যার, 20 দিন ইকুয়ালস টু 20 দিন। তাহলে 20 দিন সময় লাগবে কার, সি এর, একা সময় লাগবে 20 দিন, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, এটা তো নয়, এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয়, এটাও নয়, ঠিক আছে। এটা নয়, এটা নয়, এটা বলেছে, ঠিক আছে। পি আর কিউ রেশিও দেওয়া হয়েছে 1:2, তাহলে আমাকে এই মানটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে পি আর কিউর মান বসিয়ে দিবা, সিম্পল, আর কিচ্ছু না, 2 × 1 প্লাস 3 × 2 ডিভাইডেড বাই 4 × 1 প্লাস 5 × 2, তাহলে 2 + 6/4 প্লাস 10, তো উপর হয়ে গেলো 8/14, শোনা যাবে 4/7, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ঠিক আছে, পরের প্রশ্ন। এটা নয়, এটা নয়, হ্যাঁ এটা, এটা কি বলেছে, দেখো বন্ধুরা, এটা কি বলেছে, আমরা কি করব, এটা কিন্তু যেহেতু অঙ্কটা একটু বড় আছে তাই আমরা এটা কিন্তু ট্র্যাডিশনাল না করে আমরা কোনো কিছু শর্ট ট্রিক স্মার্ট ওয়েতে করার চেষ্টা করবো। কারণ আমি বারবার বলেছি যে পরীক্ষার হলে কিন্তু আমাদেরকে পদ্ধতিটা দেখবে না, আমাদেরকে রাইট অ্যান্সারটা দেখবে এবং সেটা অনুযায়ী আমাদেরকে মার্কস দেবে, ঠিক আছে। তো তাহলে আমি যদি এটা একটু বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করি, তাহলে দেখো বন্ধুরা, এই যে কোশ্চেনটা সেটা দেখো, এটা 19 নম্বর কোশ্চেন, ঠিক আছে, 19 নম্বর কোশ্চেন।
আমার সময়টা একটু বেশি লেগেছে, 7 মিনিট 8 সেকেন্ড লেগেছে। তার কারণ আমি এটাকে প্রথমে ট্র্যাডিশনাল ওয়েতে করেছিলাম, তো তার জন্য বেশি সময়টা লেগে গেছে। তো এখন আমি ট্র্যাডিশনাল ওয়েতে করবোই না, এখন এটাকে আমি শর্ট ট্রিক করার চেষ্টা করি, ভ্যালু ফুড করার চেষ্টা করি। কীভাবে দেখো, আমাদের কি বলা হয়েছে যে দুজনের যে সময়ের পার্থক্য সেটা বলা হয়েছে 1800, তাই না? মানে 180 কিলোমিটার, তাই তো? সময়ের পার্থক্য 180 কিলোমিটার, ঠিক আছে? তো যদি আমরা দেখো ভ্যালু পুট করি, অর্থাৎ যদি ধরো 335টা ধরে রাখি, যদি 335 ধরি আমি ব্যাঙ্গালোরের চেনের মধ্যে দূরত্ব, তার টোটাল ডিস্টেন্স যদি 345 হয়, তাহলে একজন 80 যাবে। তার মানে দুটোর যোগফল যে মানে ধরো কেউ যাচ্ছে ব্যাঙ্গালোর থেকে চেন্নাই, আবার কেউ যাচ্ছে চেন্নাই থেকে ব্যাঙ্গালোর, ঠিক আছে? তাহলে দুজনের মধ্যে, অর্থাৎ বি ফর ব্যাঙ্গালোর, সি ফর চেন্নাই, দুটো ডিস্টেন্সের মানে এটা ব্যাঙ্গালোর থেকে চেন্নাই দূরত্ব, আর ব্যাঙ্গালোর চেন্নাইয়ের দূরত্বের পার্থক্য কত হবে, সেটা হবে 180, তাই না? তাহলে যদি আমরা দেখি, এরপর যদি ব্যাঙ্গালোরের দূরত্ব যদি দেখি, মানে একটা প্রথম ট্রেনটা, অর্থাৎ যেটা ব্যাঙ্গালোর থেকে যে যাচ্ছে, যে চেন্নাই শুরু কতিপয় এক অপরের দিকে এগিয়ে যায়, ঠিক আছে? তাহলে ব্যাঙ্গালোর থেকে যাচ্ছে, তাহলে ব্যাঙ্গালোরে যাচ্ছে মানে যে ট্রেনটা ব্যাঙ্গালোর আছে সে কত ডিস্টেন্স কভার করছে না, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? সময়টা কি দেখাবো আমি, তাহলে 800কে 300কে 400, 400 525, 525, আর তাহলে ওর সময় কত লাগবে, মানে ও কতটা যাবে, 520/2 যদি হয় মানে 250, 262.5, তাহলে ও কতটা যাবে 262.5, তাহলে 82.5 যাবে, তাই না? তাহলে এই যাবে বি, মানে ব্যাঙ্গালোর যে যাচ্ছে সে কতটা যাবে 262.5, আর যে চেন্নাই থেকে যাচ্ছে সে যাবে 82.5। এটা বোঝাতে পারলাম। এরপর থাকো বন্ধুরা 82.5, ঠিক আছে? এরপর দেখো, এরপর আচ্ছা, বা যদি আমরা এটাকে একটু অন্য ওয়েতে করার চেষ্টা করি, অন্য ওয়ে বলতে আমরা যদি সময়টা ধরে নিই, আমরা ডিস্টেন্সটা ধরে নিই প্রথমত এক্স ধরে নিই, অর্থাৎ এই যদি ধরো যার এই যে 180 কিলোমিটার বেশি কে যাবে, যার গতিবেগটা বেশি সে বেশি যাবে, তাই না? কারণ সময়টা তো কনস্ট্যান্ট, মানে যে সময় মিট করছে দুজন, ধরো যদি এরকমটা হয়, এটা ব্যাঙ্গালোর, এটা চেন্নাই, ব্যাঙ্গালোর থেকে যে যাচ্ছে সে ধরো এখান পর্যন্ত যাচ্ছে, যার 80 কিলোমিটার পার আওয়ার, আর এই যে যাচ্ছে এইখানে যে মিট করছে, এই জায়গাতে যে মিট করছে, তার মানে এই জায়গাতে এই যতক্ষণ এসে যে টাইমে, যদি 9টার সময়তে এসেছে, এইও কিন্তু সেই 9টার সময়তে এখানে আসবে, তো এই টাইমটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে আমরা জানি ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। যদি টাইমটা কনস্ট্যান্ট হয় তাহলে ডিস্টেন্স স্পিডের রেশিওটা মানে সমানুপাতিক হয়, তাই না? তার মানে যার 80 কিলোমিটার পার আওয়ার হবে সে কিন্তু যতটা যাবে তার থেকে যার 95 কিলোমিটার পার আওয়ার হবে সে কিন্তু 180 কিলোমিটার বেশি যাবে। তাহলে যার 80 কিলোমিটার, অর্থাৎ সময়টা সমান যার যদি এক্স কিলোমিটার যায়, তাহলে x/80 যে সময়টা লাগবে, তাহলে যার 95 কিলোমিটার পার আওয়ার স্পিড, সে কিন্তু x+180 যেতে সেই সময়টা লাগবে। বুঝতে পারলাম? তাহলে 5 16 80 উপরে এক্স থেকে গেল সমান x+180/5 19, তাতে ওই ক্যালকুলেশন করি, এটা হচ্ছে 19x সমান 16x প্লাস 16 256 আর 200 মানে 1880, তাই না? তাহলে এটা 19x আর 16x। তাহলে যদি আমরা এক কাজ করি, যদি আমরা মানে 3x সমান 1880, তাই না? তাহলে x সমান 1880/3, 3 সমান হয়ে যাবে 3 9 27, 3 6 18, তাই তো? 3 9 27, 3 9 27, 3 6 18, 1660।
তাহলে 159, তো টোটাল ডিস্টেন্স কত? এই 960 গেছে, এই 960 গেছে, এই 100 প্লাস 180 গেছে, তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে? মানে টোটাল ডিস্টেন্স 2x প্লাস 180 টোটাল ডিস্টেন্স, মানে এক্সের মানটা যদি আমাদের এইটা যদি 960 বেরোয়, তাহলে টোটাল ডিস্টেন্স 2x প্লাস 180, এটা টোটাল ডিস্টেন্স। মানে যদি বলতে চাই 2x প্লাস 180 মানে 960 ইন্টু 2, তাহলে কত হয়ে যাবে? এখানে 1920 হয়ে যাবে, তাই না? 1920 প্লাস 180, 1920 প্লাস 180 মানে 1920 আর 180 মানে 21 হয়ে যাচ্ছে না? 1920 প্লাস 180 কত হচ্ছে? 21 হচ্ছে না? 21 হচ্ছে, তাই না? তাহলে উত্তর কত হয়ে যাবে? 2100, ঠিক আছে? 2100 কিলোমিটার, টোটাল ডিস্টেন্স 21 কিলোমিটার। নেক্সট কোয়েশ্চেন, ঠিক আছে? পরের প্রশ্ন, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হ্যাঁ সমাধান এটা বলা আছে, ঠিক আছে? তাহলে কি বলা হয়েছে? এটা 0.5 বাই 12.5, মানে আমরা বলতে পারি এটা যদি প্রথমে যদি এটা ক্যালকুলেট করি, তাহলে এটা হচ্ছে 1/25, তাই না? এবার দেখো প্লাস এটা হয়ে যাবে কত? 0.25 ইন্টু 0.5, মানে এটা হয়ে যাবে 0.0125, আর এদিকে তো মাইনাস আছে 0.0125, তাই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 1/25 0.04, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? অপশনে। নেক্সট কোয়েশ্চেন, এটা নয়, এটা নয়, এটা, ঠিক আছে? এটা কি বলে? এক্স এবং ওয়াই একটি ব্যবসায় যথাক্রমে এত টাকা বিনিয়োগ করেন, যদি 6 মাস পর তার মূলধন দ্বিগুণ করে, পর যদি এক্স 6 মাস পর, তাহলে তার মানে এক্স যে টাকাটা দিচ্ছে, অর্থাৎ 5/2 এই টাকাটা এক্সের 6 মাস খাটবে, প্লাস 6 মাস পর দ্বিগুণ করে মানে 104, ঠিক আছে? 104 আমি যদি 104 আর 5 আর 2 মানে আর দুটো শূন্য কাটবে, তাই না? 10,400 হয়ে যাবে, এটাও তো 6 মাস কাটবে। রেশিওতে কী হবে? বলে 6 মাস পর দ্বিগুণ করে, কিন্তু ওয়াই কিন্তু টাকার কোনো হেরফের করছে না, মানে ওয়াইয়ের যে টাকাটা 6200 এই টাকাটা কিন্তু 12 মাসই খাটবে। তো রেশিও যদি আমি করে নিই, অর্থাৎ এইটা এক্সের টাকা 5 আর 200 6 মাস কাটবে, বাকি 10,400 6 মাস কাটবে, আর এই টাকাটা হচ্ছে 6,200 12 মাসে কাটবে। তাহলে যদি কাটাকাটি করার চেষ্টা করি, আমরা যদি 12 এখান থেকে কাটার চেষ্টা করি, তাহলে এইখান থেকে হবে 2600 প্লাস 5200 রেশিও 6200, যদি ডবল যে কাটার চেষ্টা করি 26 প্লাস 52 রেশিও 62, এটা তো আমরা লিখতে পারি না, ঠিক আছে? 26 আর 52 যোগ কত? 78 রেশিও 62, তাহলে 39 রেশিও 31, ঠিক আছে? তাহলে এই যে অপশন 2, এটা আমাদের, কারণ এটাই চেয়েছে এক্স এবং কোন অনুপাতে ভাগ করে নেবে। আর আমরা জানি যে প্রফিট শেয়ারিং রেশিওটা মূলধন রেশিওতেও ভাগ হয়। প্রফিট শেয়ারিং যে রেশিওটা, মানে প্রফিট যেটা যে শেয়ারিং রেশিওটা ইকুয়ালস টু ইনভেস্টমেন্ট রেশিও, ইনভেস্টমেন্ট রেশিওতে ভাগ হয়, তাই না? যে প্রফিট শেয়ারিং রেশিওটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি মূলধন রেশিওতে ভাগ হয়, ঠিক আছে? তার জন্য 39 রেশিও 31। নেক্সট কোয়েশ্চেন, এটা নয়, এটা নয়, এটা নয়, এটা বলেছে, ঠিক আছে? কি বলেছে? বার্ষিক চক্রবৃদ্ধি হারে 5,000 টাকা 5% 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত? ধরো 5%-এর 2 বছর চক্রবৃদ্ধি কত হয়? 10.25%, মানে 5%-এর 2 বছরে, যেটা আমাদের সিআই হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট। 5% 2 বছর সিআই যেটা হবে সেটা হবে 10.25%, ঠিক আছে? 10.25 কম্পাউন্ড ইন্টারেস্ট হবে, ঠিক আছে? 10.25%, কারণ আমাদের এটা সাকসেসিভ হয়, অর্থাৎ সূত্রটা আমি বলে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, অর্থাৎ এক্সের মান 5, ওয়াইয়ের মানটা 5, তারপরে 5 5 10 আর 5 5 25 বাই 1.25, তো 10.25 আলটিমেট হবে। তাহলে 5,000 10.25% কত হবে? না 5,000 টাকা 10.25% বাই 100, 2 একটা থাকবে, মানে 102.5 ইন্টু 5 হবে,
অর্থাৎ দুটো শূন্য কাটিয়ে দিলাম, এই যে একটা শূন্য সেটা একটা পর দশমিকটা আমি তুলে দিলাম, এখানে দশমিক ছিল তাহলে একটা পর দশমিক 102 হয়ে গেল। তাহলে মোটামুটি কত হয়ে যাবে, আমাদের উত্তর এটাই 512.5, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন 512.5। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, এটি চৌবাচ্চা একটি ফুটো আছে যে এটি 8 ঘন্টায় খালি করে। তাহলে যদি আমি ফুটোটা হোল H4 হোল, তাহলে যদি টাইম লাগে 8 ঘন্টা, এই চৌবাচ্চা যদি একটি নল চালু করি তাহলে ফুটোটি 12 ঘন্টায় চৌবাচ্চাটা খালি করবে, ঠিক আছে। তার মানে এখানে কিন্তু এফিসিয়েন্সি মাইনাস আসবে, অর্থাৎ ফুটো প্লাস কোনো একটা পাইপ দিলাম, কোনো সেই পাইপটার আমি পি দিয়েই লিখলাম, তাহলে এটা কিন্তু 12 ঘন্টা সময় লাগছে। তাহলে এদের টোটাল যে আমাদের এলসিএম পাবো সেটা 24 পাবো, এবং এই যে এফিসিয়েন্সি পাবো 8 3, এটা 3, এবং আমি মাইনাস সাইন এই কারণে দিচ্ছি কারণ যেহেতু এগুলো খালি করার পাইপ। আবার দেখো এই যে হোল অর্থাৎ ফুটোটা এবং তার সাথে একটা পাইপ আমি চালিয়েছি, পাইপটা অন করেছি, তা সত্ত্বেও কিন্তু বলেছে চৌবাচ্চাটি খালি হচ্ছে, তার মানে যে আলটিমেট যে এফিসিয়েন্সি সেটাও কিন্তু নেগেটিভ আসছে, তার মানে তাহলে এটাও -2 হবে এফিসিয়েন্সি। বুঝতে পারলাম এই জায়গাটা। এই জায়গাটা কিন্তু অনেকেই ভুল করবে, একটু ভালো করে বুঝে নাও। এটা বলা হয়েছে 8 ঘন্টায় খালি করে, ঠিক আছে, 8 ঘন্টায় খালি করে, তাহলে খালি করে সেই জন্য। আর এটা আমরা কী করলাম, প্রথমত অন্য কিছু না, খালি করে। আর এটা হোল, আর এটা হোলের সাথে একটা পাইপ, তাহলে এটা 8 ঘন্টা সময় 12 ঘন্টা, আমরা 8 আর 12 এলসিএম নিলাম, এলসিএমের টোটাল ওয়ার্ক পাবো। কারণ আমরা জানি টোটাল ওয়ার্ক হয়, সেই টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু হয় এফিসিয়েন্সি ইন্টু টাইম। তো আমাদের এফিসিয়েন্সি বার হয়ে গেলে সব কিছু বেরিয়ে যাবে। তো এফিসিয়েন্সি বের করার জন্য কি টোটাল ওয়ার্ক নেবো, টোটাল ওয়ার্কটা কী পাবো, এলসিএম নিলে টোটাল ওয়ার্ক পাবো। আর যদি টোটাল ওয়ার্ক পেয়ে গেছি তাহলে আমাদের এলসিএম বের করে কী জন্য, টোটাল ওয়ার্ক আপন টাইম হয়ে গেলে এফিসিয়েন্সি পেয়ে যাবো। তাহলে 24/8 3, আর 24/12 2। এবারে এই দেখো এই যে প্রথম মাইনাস সাইনগুলো দিয়েছি, মাইনাস সাইনগুলো এই কারণে দিয়েছি কারণ এগুলো খালি করার পাইপ, সেই জন্য এদের এফিসিয়েন্সি কিন্তু ঋণাত্মকে যাবে, ঠিক আছে। এরপর কী হবে, তাহলে যদি এদের এফিসিয়েন্সি -3 হয় আর একটা পাইপ আর হোলের এফিসিয়েন্সি -2 হয়, তাহলে দেখো তাহলে আমাদের পাইপ এফিসিয়েন্সি কত পাবো না, -2 -3। কারণ এখান থেকে যদি এটা মাইনাস করি, অর্থাৎ আমি এটা কী করলাম, H প্লাস পি থেকে এইচকে মাইনাস করলাম, তাহলে পি পাবো। H প্লাস পি থেকে যদি এইচকে মাইনাস করি আমি, তাহলে তো পি পাবো, তাই না। H প্লাস পি থেকে এইচকে মাইনাস করলাম, তাহলে H প্লাস পি হচ্ছে -2 আর -3, তাহলে -2 + 3 এটা পাবো, এটা পি পাবো, তাহলে সমান 1 পাবো। তাহলে পি এর যে এফিসিয়েন্সিটা 1 পেলাম, অর্থাৎ পি এফিসিয়েন্সি 1 পেলাম। তাহলে টোটাল ওয়ার্ক 24 ইউনিট, পি এফিসিয়েন্সি 1, তাহলে সেটাই বলেছে আমাকে যে চৌবাচ্চাটি ভরাট করতে কত খালি করবে, মানে কত সময় লাগবে। তাহলে এটা হচ্ছে আমাদের ভরাট করার পাইপ ছিল, পি এফিসিয়েন্সি 1, টোটাল ওয়ার্ক 24 ইউনিট, তাহলে 24/1, তাহলে টাইম লাগবে 24 ঘন্টা, তাই না, 24 ঘন্টা। নেক্সট কোয়েশ্চেন, এটা নয়, এটা বলছে। এটা বন্ধুরা আমার একটু ভুল হয়েছে, ক্যালকুলেশনে ভুল ছিল, ওটা অন্য কিছু না। দেখো সময়টা কিন্তু খুব কম সময় লেগেছে, 43 সেকেন্ড সময় লেগেছে, সেই জন্য তাড়াহুড়ো করেছিলাম, তাই একটু ক্যালকুলেশনে ভুলে গেছে, এটা অন্য কিছু ছিল না। এটা কি কোশ্চেনের মধ্যে তোমরা দেখেই বুঝবার কিছু ছিল না, কারণ 1600 টাকার সেটা বলেছে 10% একবার ছাড় দিয়েছে, তারপর আবার 10% নগদ ছাড়, তার মানে কিন্তু সাকসেসিভ আমরা ফর্মুলাটা জানি, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এবার দেখো যেহেতু ছাড় দিয়েছে তার জন্য এক্স ওয়াই সাইনটা মাইনাসে লিখবো আমরা, তাহলে যদি আমরা এটা প্রথম থেকে লিখব -x -y প্লাস হয়ে যাবে xy/100। তাহলে যদি আমরা 10% যদি সাকসেসিভ ছাড় করি তাহলে -10 প্লাস 10 × 10/100 -20 প্লাস 1 -19। এবার -19, এই মাইনাস সাইনটি এই কারণে ডিসকাউন্টের জন্য মাইনাস, 19% ছাড়, তার মানে আমার দামটা কত 81%, তাহলে 81% দাম, তাহলে 1600 টাকা 81, কারণ দামটাই দিয়েছে না, তাহলে খেলনা বিক্রয় মূল্য কত, যদি আমি 19% ছাড় দিই তার মানে 81% আমি 81% বিক্রি করি, তাহলে 1600 টাকার 81% সেটাই আমার বিক্রয় মূল্য হয়ে যাবে, তাহলে 1600 × 81/100, তাহলে 16 × 81, তো 16 × 81 1296 হয়, ঠিক আছে। এটা আমি 1096 করে দিয়েছিলাম তাড়াহুড়োর জন্য, তো তোমরা ক্যালকুলেশন ঠিকঠাক করে করবে, 16 × 81 1296 হবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, কি বলেছে,
50 মিটার দূরত্বের একটি বৃত্তাকার দৌড়ে একটি স্থান থেকে যাত্রা শুরু করে এ বের গতিবেগ যথাক্রমে 36 কিলোমিটার/আওয়ার এবং 54 কিলোমিটার/আওয়ার। তারা একই দিকে যাত্রা করলে ও বিপরীত দিকে যাত্রা করে তারা দুজনের প্রথমবার দেখা হতো সময়ের পার্থক্য, ঠিক আছে? তো এটা কিছু ছিল না, কারণ টোটাল ডিস্টেন্স তো একটাই কনস্ট্যান্ট 5000 মিটার, এটাই তো ডিস্টেন্স একটা। এবার আমাকে বলেছে একবার একই দিকে যাচ্ছে, অর্থাৎ একবার সেম ডিরেকশন, মানে এটা অপোজিট ডিরেকশনে যাচ্ছে, একবার অপোজিট ডিরেকশন হবে আর একবার হবে সেম ডিরেকশন, অর্থাৎ এই দিকে গেলে আরেকজনে একই দিকে যাচ্ছে, সেম ডিরেকশন, ঠিক আছে? তো যখন অপোজিট ডিরেকশন হয় তখন আমাদের যেটা রিলেটিভ স্পিড হয় সেটা দুটো স্পিডের যোগফল হয়ে যাবে, অর্থাৎ যদি একটা স্পিড এক্স একটা ওয়াই হয় তাহলে এক্স প্লাস ওয়াই এটা রিলেটিভ স্পিড, আর যদি এত এখানে কিন্তু মাইনাস হবে রিলেটিভ স্পিডটা, ঠিক আছে? এই দুটোই দেখার ছিল আমার, অন্য কিচ্ছু না। রিলেটিভ স্পিড যখন অপোজিট ডিরেকশন তখন দুটো যোগফল হয়ে যাবে, আর রিলেটিভ স্পিড যখন সেম ডিরেকশন তখন কিন্তু দুটোর বিয়োগফল হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি পার্থক্য করতে চাই, দেখো 5000টা তাই সময় সময় ডিস্টেন্স বাটা স্পিড, তাহলে টোটাল ডিস্টেন্স 5000 বাই স্পিড বলতে যখন আমরা টাইমটা কখন বেশি সময় লাগবে, যখন আমাদের সেম ডিরেকশনে যাবে তখন সময়টা বেশি লাগবে, তাই না? তাহলে 36 আর 54 যদি আমরা 18 এটা, তাই না, মাইনাস 5000 বাই 36 আর 54 90, তাই না? এগুলো কিন্তু দেখো এগুলো এইটি মিটার আছে, এগুলো কিন্তু কিলোমিটার/আওয়ার আছে, এগুলো কিন্তু কিলোমিটার/আওয়ার আছে। তাহলে যদি এটা আমি যদি এটাকে মিটার/সেকেন্ড করতে যেতে 5 বারোতে গুণ করতে হয়, এটাকেও 5 বারোতে গুণ করতে হবে, তাহলে দেখো এটা কিন্তু 5 হয়ে যাবে, এটা কিন্তু 25 হয়ে যাবে, 18 5 5 × 5, তাহলে পরের বার আমি যদি এটাকে লিখি 5000 বাই 5 মাইনাস 5000 বাই 25, তাহলে এটা 1000 মাইনাস 25,200, তাহলে সময় পার্থক্য কত হচ্ছে? 1000 থেকে 200 বাদ দিলে 800, তাই না? হচ্ছে না 800 সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন, ঠিক আছে? এটা না কি বলেছে, একটি ধাতব পাত থেকে 1 মিটার উচ্চতা ও 140 সেমি ভূমির ব্যাস সহ একটি বিবদ্ধ চোঙাকৃতি জলাধার তৈরি করা হলে এর জন্য কত মিটার স্কোয়ার ধাতব পাতের প্রয়োজন? মিটার স্কোয়ার চেয়েছে, তাহলে আমাকে এককগুলোকে মিটার আনতে হবে, ঠিক আছে? তাহলে উচ্চতা তো 1 মিটার দেওয়া হয়েছে, এবার আমাকে ভূমির ব্যাস কত দেওয়া হয়েছে? 140 সেমি। তাহলে যদি ব্যাস দেওয়া হয় 140 সেমি, ব্যাস 140 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ কত হবে? 70 সেমিতে। আর যদি আমি মিটারে করতে চাই তাহলে 0.7 মিটার হবে, তাই না? হয়ে গেল। এরপর আমরা জানি যে যেহেতু জলাধার তৈরি করা হলে এর জন্য কত মিটার ধাতব পাত। এবারে যেহেতু বলেছে বদ্ধ একটা ধাতব পাত থেকে কোনো উচ্চতা সাথে বদ্ধ চক্রাকৃতির পাত, তাহলে বদ্ধ চক্রাকৃতির পাত বলতে আমাকে টোটাল ক্ষেত্রফল বের করতে হবে, সর্বমোট ক্ষেত্রফল চক্রাকৃতি পাতের। তাহলে চক্রাকৃতি যে আয়তন বা আকৃতির যে ক্ষেত্রফল হয় সেটা হয় কি হয় 2πr² r+h, তাই না? তাহলে 2 × পাই বলতে 22/7, r² বলতে 2πr হয়, r² হয় না, আর হয় 2πr হয়, 2πr হয়, ঠিক আছে? 2πr r+h, এটা সমগ্র ক্ষেত্রফল হয়, মানে চৌক্ষেত্রী অর্থাৎ সিলিন্ড্রিক্যাল যেটা মানে সিলিন্ড্রিক্যালি যেটা আমাদের এরিয়া, টোটাল এরিয়া, বেসিক্যালি টোটাল এরিয়া, ঠিক আছে? টোটাল এরিয়া সিলিন্ডার 2πr r+h, তার 2 × 22/7 আর মানটা 0.7, আর মানটা আমরা দেখেছি 0.7, এটা 1.7, কারণ আর মানটা 0.7, এইচ মানটা 1 মিটার, এইচ মানটা 1 মিটার উচ্চতা দেওয়া আছে না, তো 0.7 এটা হয়ে আছে, তাহলে 7 ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা 0.1 থেকে যাবে, ঠিক আছে? এই পয়েন্টের জন্য 0.1 থেকে যাবে, এই যে পয়েন্টটা ছিল এটা পয়েন্টের জন্য 0.1 থেকে যাবে, তাহলে 0.1, ঠিক আছে? তাহলে কী থাকলো 2 × 22 × 1.7 × 0.1, তাই না? তাহলে এটা দেখো উত্তর কত পেয়ে যাবো আমরা? 44, মানে এটা 44
ইন্টু 1.7 ইন্টু 0.1। তো আমরা ক্যালকুলেশন সুবিধার্থে 4.4 লিখতেই পারি ইন্টু 1.7। তো 44 আর 17 যদি গুণ করি তাহলে দেখতে পাবো 748 পাবো। তো দুটোর উপর দশমিক মানে 7.48, ঠিক আছে, 7.48 মিটার স্কোয়ার, এটা আমার উত্তর, ঠিক আছে, 7.48 মিটার স্কোয়ার। নেক্সট কোয়েশ্চেন, এটা বন্ধুরা এটা অন্য কিছু না, এটা এই 500 পয়সা অ্যান্সার বার হবে কী করে আমি বলে দিচ্ছি। এটা দেখো, এটা আমাদের 35 নম্বর কোশ্চেন ছিল, ঠিক আছে। এটা সময়টা বেশি লেগেছে, 5 মিনিট প্রায় মতো লেগে গেছে, কারণ এটা ক্যালকুলেশন একটু ছিল, যেটা আমি করেছি কীভাবে না, প্রথমে এগুলোর আমি এমনি এলসিএম নিয়েছি, তারপর এগুলোকে যেটা ফ্যাক্টোরিয়ালে ভেঙে দিয়েছি, তারপর আলটিমেটলি এক্সের মানটা বের করেছি। তো তোমরা চেষ্টা করো, ঠিক আছে, এটা আর করছি না। নেক্সট কোয়েশ্চেন, তো কি বলেছে নেক্সট কোয়েশ্চেন, এটা বলেছে তাই না, মিশ্রণে দুধ ও জলের অনুপাত বলা হয়েছে 4:3, মিশ্রণে 6 লিটার জল যোগ করালো, তার অনুপাতটা 8:7। তাহলে যদি জল যোগ করে তার মানে দুধের রেশিওটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে যদি দুধ রেশিও জল কত বলা হয়েছে 4:3, আর নেক্সট যে এটা ফার্স্ট স্টেপ, স্টেপ 1, আর নেক্সটে বলা হয়েছে 8:7। তাহলে দেখো এটা 4, এটা 8, কিন্তু দুধটা কনস্ট্যান্ট নেই, কারণ মিশ্র জল ঢালছি, 6 লিটার জল ঢালবো, তার মানে দুধটা কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে প্রথম রেশিওটাকে 2 দ্বারা গুণ করতে হবে আমাকে, এই রেশিওটাকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা পেয়ে যাবে কি 8:6। তাহলে দেখবে এটা প্রথমে রেশিও ফার্স্ট স্টেপের, তারপর 8:7 সেকেন্ড স্টেপের। তাহলে দেখো দুধটা কনস্ট্যান্ট, এটা 8 এটাও 8, তাহলে 6 থেকে 7 হলো জলটা, আর আমি এক রেশিওতে 1 রেশিও পড়ছে, তাহলে 1 রেশিওর ভ্যালু কত হবে 6 লিটার। এখানে 6 লিটার বলা হয়েছে, 6 লিটার ঢালছি। তাহলে প্রথমে কি বলা হয়েছে মূল মিশ্রণ দুধের পরিমাণ, দুধের পরিমাণ তো 8 রেশিও না, তাহলে 8 রেশিও হলে কত হবে 8 ইন্টু 6 লিটার ইকুয়ালস টু 48 লিটার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, পরের প্রশ্ন কি বলেছে, এটা বলেছে না, এটা কিছু না, দেখো এটা শুধুমাত্র ক্যালকুলেশন করতে, ত্রিকোণমিতির ক্যালকুলেশন, আর কিচ্ছু না। এটা দেখো, এটা কিচ্ছু না, তোমরা দেখেও বুঝতে পারছো এটা কিচ্ছু নেই। cos 90 প্লাস থিটা হচ্ছে আমাদের সাইন থিটা হয়ে যাবে এটা, ঠিক আছে। আর sec অফ মাইনাস থিটা আমাদের sec থিটা হয়, কারণ cos অফ মাইনাস থিটা cos থিটা হয়, sec অফ মাইনাস থিটা sec থিটা হয়। তাহলে sec থিটা আবার 1/cos থিটা, তাহলে এটা সাইন থিটা বাই cos থিটা হয়ে যাবে, ঠিক আছে, প্রথম ধাপে। আর 180 মাইনাস থিটা যদি বলি আমরা, 180 মাইনাস থিটা যদি বলি আমরা, সেটা হয়ে যাবে কত মাইনাস tan থিটা হয়ে যাবে, কারণ 180 90 প্লাস ইন্টু 2 মাইনাস থিটা, তো যুগ্ম গুণিতক হচ্ছে 90, তাহলে সেটা সেই জন্য আমাদের এটা tan থিটাই থেকে যাবে, ঠিক আছে। আর 180 মাইনাস থিটা বলতে আমাদের এই যে 4টা কোয়াড্রেন্ট হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এটা অল প্লাস, এটা অল এখানে সাইন প্লাস হয়, এখানে ট্যান প্লাস, এখানে কস প্লাস হয়। তাহলে 180 মাইনাস থিটা যদি বলে মানে এইখানটায় পড়ছে, তাহলে এখানটা যদি পড়ে ট্যানটা কিন্তু মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, ট্যানটা মাইনাস হয়ে যাবে। আর দেখো এই cos 90 প্লাস থিটা যেটা বলেন, তা 90 প্লাস থিটা বলতে 90 প্লাস থিটা অল, এখানে সাইন প্লাস, কস এখানে প্লাস, তো 90 প্লাস থিটা বলতে তাহলে এইখানে কিন্তু মাইনাস হয়ে যাবে, সাইনটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, সাইনটা মাইনাস হয়ে যাবে। তাহলে ঠিক আছে, এবার দেখো এই নিচে কি থাকছে sec 360 মাইনাস থিটা, তাহলে এটা কিন্তু sec 3 থেকে যাবে। 360 বলতে এইটা পড়ছে, 360 মাইনাস থিটা অল সাইন ট্যান কস থিটা বলতে সামথিং প্লাসই থেকে যাবে, ঠিক আছে। আর সাইন 180 প্লাস থিটা, সাইন 180 যেটা বলছে অল সাইন ট্যান কস, অল সাইন 180 প্লাস থিটা বলতে এটা পড়ে যাবে, তো সাইনটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, সাইনটা মাইনাস হয়ে যাবে। তো এটা সাইনটা সাইনে থেকে যাবে সাইন থিটা, ঠিক আছে, আর এটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, এটা মাইনাস হয়ে যাবে। আর cot 90 মাইনাস থিটাটা কী হয়ে যাবে, cot 90 মাইনাস থিটাটা cot 90 মাইনাস থিটাটা কী হয়ে যাবে, cot 90 মাইনাস থিটাটা কী হয়ে যাবে ট্যান থিটা হয়ে যাবে, তাই না, ট্যান থিটা হয়ে যাবে, এটা ট্যান থিটা, তাহলে ইন্টু ট্যান থিটা, ঠিক আছে।
তাহলে এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে সাইন বাই কস ট্যান থিটা, এটা ট্যান থিটা দাঁড়িয়ে যাবে, আর এখানে তো ট্যান থিটা আরও একটা রয়েছে এটা, ঠিক আছে। আর নিচে কি দাঁড়িয়ে যাবে, সেক থিটা বাই কস থিটা, তাহলে মাইনাস, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা হয়ে যাবে এটা, আর এখানে তো ট্যান থিটা আরও একটা রয়েছে, দেখো শব্দ ক্যান্সেল আউট হয়ে যাবে, কারণ আমাদের মাইনাস সাইনটা হয়ে যাবে, তাহলে -1, ঠিক আছে, -1 এটা আমাদের অ্যান্সার, অন্য কিছু না। তোমরা নিয়মিত ক্যালকুলেশন করে না, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, এটা নয়, এটা ঠিক আছে। কী বলেছে দেখো, এগুলো আমাদের খুব সুন্দর টপিক, এগুলো কিন্তু বেশি ফেভারিট এসএসসির হয়, অর্থাৎ সিএইচএসএলে আমরা দেখতে পাই টিয়ার 1 বলো, টিয়ার 2 বলো, সিজিএল বলো, টিয়ার 1 টিয়ার 2 বলো, সেখানে আমরা বেশি দেখতে পাই। তো আরআরবিতেও এখন এই কোশ্চেনগুলো দিয়েছে। তো দেখো কিছু না, 2001 এবং 2002 সালে এক্স কোম্পানি দ্বারা নির্মিত গাড়ির সংখ্যার মধ্যে পার্থক্য। 2001, 2002, 2001 এটা, 2002 এটা, তাহলে এক্স কোম্পানি বলতে এক্স কোম্পানি এটা, তাহলে এটা বলতে এটা হবে 2001, আর 2002 এটা হবে, তাহলে 4, 40 আর 4, তাহলে 44 আর 40-এর মধ্যে পার্থক্য কত হবে, 4 হবে না। এবার 4,000, তাই না, হাজার দেয়, তার 4 হবে। নেক্সট কোয়েশ্চেন, কিছু না, এটা একটু ক্যালকুলেশন করলেই হবে। প্রদত্ত বছর উভয় কোম্পানির মোট উৎপাদনের মধ্যে পার্থক্য, তাহলে মোট উৎপাদনের মধ্যে পার্থক্য, ঠিক আছে। তাহলে টোটাল এটা দেখতে হবে আমাকে, অন্য কিছু না, টোটাল এটা দেখতে হবে 40, মানে টোটাল যদি আমরা দেখবো এক্স কোম্পানি, যদি এক্স কোম্পানি দেখি এক্স, কত হবে 84, 136, 130, 100, মানে 202 আর কি, 136, 202, 202, 202, 232, 232, 232 আর 269, ঠিক আছে। আর যদি ওয়াইটা ধরি আমরা, তো ওটা কত পাবো না, 134 আর 208, 281, 281, 344 আর 412, তাই না, 412 পাবো। তাহলে কত পাবো, এটা 143 পাবো, তাই না, 143। নেক্সট কোয়েশ্চেন, ঠিক আছে। কোন বছর কোম্পানি এক্স এবং কোম্পানি ওয়াই উৎপাদনের মধ্যে পার্থক্য সর্বনিম্ন, যদি পার্থক্য সর্বনিম্ন দেখতে পাবো আমরা 2004-ই পাবো দেখতে, কেন, কারণ বাকিগুলো দেখো পার্থক্য, এটার পার্থক্য দেখো, এটার পার্থক্য অনেক বেশি, এটার পার্থক্য অনেক বেশি, কিন্তু এই যে দেখো 2004-এ এটা 7 মাত্র পার্থক্য, বাকিগুলো সব 20, 10, 30 এরকম থাকবে, তা 2004 অ্যান্সার 2004 হবে, ঠিক আছে, অ্যান্সার 2004 হবে, 2004, ঠিক আছে। এই 2004 অপশান ডি ছিল। নেক্সট কোয়েশ্চেন, ঠিক আছে। এবার কী বলেছে, যদি পি এটা হয়, কিউ এটা হয়, আর এটা হয়, তাহলে গুণনীয়, অর্থাৎ গুণের সাধারণ গুণক, অর্থাৎ হিসেব বা হায়েস্ট কমন ফ্যাক্টর বলতে কী পাবো আমরা, তাহলে আমরা দেখবো যে সব থেকে কম আমি কি কমন পাচ্ছি, সব থেকে কম, তো পি 2^8 পাচ্ছি, কিউ 2^3 পাচ্ছি, আর কিন্তু 2^7 পাচ্ছি, তাহলে সব থেকে কম 2^3 পাচ্ছি, তাহলে তো আমার 2^3 অপশনে একমাত্র প্রথমটাতে আছে, তাহলে অ্যান্সার তোমার এটাই হবে। তো আমি দেখে নিই 3টা, দেখে নিই 3^5, 3^4, 3^5, তাহলে 3^4টা কোন, মানে সবচেয়ে ছোটো পাচ্ছি, তাহলে অ্যান্সার প্রথম এটা, ঠিক আছে। এই সেভাবে দেখতে হয়, এলসিএম দেখার সময় তো আমরা দেখবো সব থেকে বড় কোনটা পাচ্ছি, ঠিক আছে। যদি এটা এলসিএমই দিত, আমি লিখে দিচ্ছি, যদি এটা এলসিএমই করতে দিত আমাকে, তাহলে এলসিএম কী হতো, এটা অ্যান্সার কিন্তু 2^3, 2^4, এলসিএম দিলে সব থেকে বড়োটা দেখতাম, অর্থাৎ 2^8, 2^3, 2^5, 7টা 2^8 হতো, ইন্টু 3-এর যে বড় দেখতাম 3^5, 3^4, আর 3^5, মানে 3^5 হতো, তাহলে এটা আমাদের এলসিএম হতো, অর্থাৎ 2^8, 3^5 এলসিএম হতো, আর এই শিপের জন্য সব থেকে ছোটো 2^4, 3^4, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, একই বিন্দুতে 3জন ক্রীড়াবিদ এবিসি আছে, এটা বন্ধুরা আমার করা হয়নি, যদি তোমরা কেউ পারো আমাকে সাজেশন দিও, ঠিক আছে, তো আমি চেষ্টা করব, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন,
কি বলেছে, একটা দলের 6 সদস্য গড় বয়স 51 বছর। যদি একজন 44 বছর বয়সী সদস্য পদত্যাগ করে, 40 বছর বয়সী সদস্য যোগদান করে, তাহলে কিন্তু সংখ্যাটা কমছে না, কারণ একজন পদত্যাগ করছে একজন আসছে, সংখ্যাটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। ঠিক আছে, কি হচ্ছে বয়সের ব্যাপার হচ্ছে কীরকম না, একজন 44 বছর বয়সে ছিল, সে কিন্তু পদত্যাগ করে 26 বছর বয়সে যাচ্ছে, তার মানে বয়সের ডিফারেন্সটা কত হলো, মানে 18 বছর বয়স কিন্তু কমলো, তাহলে -18 বছর, এটা কমলো, তাই না, এটা কমলো। কতজনের জন্য কমবে, 6 জনের জন্য কমবে, কারণ সদস্য সংখ্যা কম হয়নি, মানে গড়ে কিন্তু 3 কমবে, অর্থাৎ এভারেজ যদি বলি আমি, এভারেজে কিন্তু 18/6 = 3, তাহলে 3 কমবে, কারণ কমছে, বয়সটা কমছে, কারণ 40 জন ছিল, 40 বছর বয়সে ছিল, সে চলে গেলো 26 বছর বয়সে এলো, মানে 18 বছর কমলো, তাহলে এভারেজে 3 কমলো, তাহলে আগে এভারেজ ছিল 51, এখন এভারেজ হবে 48, অর্থাৎ এখন যদি 3 বাদ দিলে 48 হয়, তাই না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, দেখো বন্ধুরা, এইটা একটু কোয়েশ্চেনটা ভুল গেছে, আমি এই যে দেখো তোমরা এখানে কিন্তু বুঝতে পারবে না, এখানে কি বলেছে, বৃত্তের ছোট অংশটির ক্ষেত্রফল সঠিক দশক, মানে যদি আমি ছবিটা আঁকি তাহলে বুঝাতে পারবো আমি, ছবিটি যদি আঁকা হয়, এটা কেন্দ্র, তাহলে এটা আমাদেরকে যা বলেছিল একটা, তো কেন্দ্রে বলেছে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, যদি ওটা কেন্দ্র হয়, যদি ধরো এ বিটা আমি জ্যাদ নাম দিলাম, ঠিক আছে, এরপর আমাদের সেগমেন্ট বলেছে, সেক্টরের সেগমেন্টের মধ্যে পার্থক্য কী না, সেগমেন্ট হচ্ছে ছেদক, মানে যে ছেদ করছে, মানে এই যে ছেদ করছে, ঠিক আছে, তাহলে এই যে ছেদ করছে মানে সেগমেন্ট হয়ে যাবে, এটা সেগমেন্ট হয়ে যাবে, এটা হবে মেজর সেগমেন্ট, আর মাইনর সেগমেন্ট হয়ে যাবে এইখান থেকে বাকিটা, মানে সরি এটা মাইনর সেগমেন্ট, আর মেজর সেগমেন্ট হয়ে যাবে এইখান থেকে বাকিটা, মানে এইখান থেকে এই দিকটা, এটা হচ্ছে মেজর সেগমেন্ট। ঠিক আছে, আর সেক্টর বলতে হলে এইখান থেকে এটা পুরোটা সেক্টর, এখান থেকে মানে অর্থাৎ আমি যদি বলি ও এই যে মানে এইখান থেকে এই পুরোটাই, ঠিক আছে, এই পুরোটাই হচ্ছে সেক্টর, তাহলে আমার এইটার ক্ষেত্রফল বের করতে হবে, মানে তার মানে আমি কি করব, এই সেক্টরটা ক্ষেত্রফল বের করব, সেখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তো আমি সেক্টরের ক্ষেত্রফল কী পাবো না, টোটাল যে আমার ত্রিভুজটার ক্ষেত্রফল যেটা হয় সেটা 360 ডিগ্রির হয়, আর সেক্টরটা কত বলছে 120 ডিগ্রি, মানে 360 1/3, তার মানে টোটাল ক্ষেত্রফলটা 1/3, সেটাই সেক্টরটা ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে 10 সেমি যদি ব্যাসার্ধ হয়, তাহলে আমাদের হয় পায়ে বলতে 22/7 r²। ঠিক আছে, r² বলতে 100, এইটার কিন্তু 1/3 ভাগ, সেটা হচ্ছে আমাদের সেক্টরের ক্ষেত্রফল, অর্থাৎ আমার দাঁড়াবে 104.7 দাঁড়াবে। ঠিক আছে, 4.7, এটা আমাদের সেক্টরটার ক্ষেত্রফল, এটা সেক্টর ক্ষেত্রফল। তাহলে এই যে টোটাল সেক্টরটা থেকে যদি ত্রিভুজটা বাদ দিয়ে দিই, তাহলে আমি এই সেগমেন্টটা পাবো, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে না, ত্রিভুজটার ক্ষেত্রফল হবে যদি আমরা এটাকে এইভাবে করি, যদি আমরা এটাকে এইভাবে করার চেষ্টা করি, যে আমি একটা লম্ব টানলাম, তাহলে এটা 10, এটা 10, কারণ রেডিয়াস। ঠিক আছে, তাহলে দেখো
কী বলে সেটা দেখো, ওটা আমরা করলাম না কারণ ওটা পাচ্ছিলাম না আমি, ঠিক আছে। তো পরে হচ্ছে এটা দেখো, এটা ক্লাসে 30 জন শিক্ষার্থী, এই ক্লাসের শিক্ষার্থী মোট ওজন 360 কেজি, ঠিক আছে। তাদের গড় শ্রেণী থেকে ওজন যোগ করালে দলের গড় ওজন 14 কেজি হয়, 14 কেজি হয়। তাহলে দেখো এইখানে কত, এইখানে ওদের গড় ওজন কত, 360/30 মানে 12, ওদের এভারেজ 12, এখন কত 14, মানে এভারেজ কত বাড়লো, 2 বাড়লো এভারেজে, কতজন হলো 31 জন হলো, তাহলে 62 বাড়লো টোটালি। আমি বোঝাতে পারলাম? এদের আগে ছিল কতজন, 360 কেজি, 30 জন ছিল, তাহলে এভারেজে কত 12 কেজি এভারেজে, ঠিক আছে। এরপর 14 কেজি এভারেজে হলো, মানে এভারেজে 2 কেজি বাড়লো, টোটাল কত বাড়লো 30 আর 1 31, 31-এর 2 কেজি করে বাড়লো, টোটাল বাড়লো 62 কেজি। তাহলে 12 কেজিতে ছিল 62 কেজি বাড়লো, মানে 74 কেজি। যে এলো তার ওজন কত হবে, 74 কেজি। নেক্সট কোয়েশ্চেন, তিনশো 15 জন পুরুষের 48 দিনের খাবার ছিল, এটা সমানই হয়ে যাবে কত, যদি অধিক 35 জন পুরুষ যোগদান করে, মানে 315 জন ছিল 35 360 জনের, কত দিন চলবে, ঠিক আছে। এক্স, তাহলে এক্স দিন চলবে যদি বলি, তাহলে এক্স সমান কি লিখতে পারি, 315/360, 48 তো উপরে ছিলই, ঠিক আছে। তাহলে হয়ে যাবে আমার কত, 24 2 48, 24 15 360, 15 2 15K, তাহলে এক্স সমান 42। নেক্সট কোয়েশ্চেন, 4000 টাকার একটি মূলধন সরল সুদের হারে 4 বছরের সুদ আসলে 4960 টাকা হয়। যদি সুদের হার স্বয়ং 1.5 গুণ হয়, সুদের হারটা বের করতে হবে, তার মানে তাহলে 4000 টাকা 4960 টাকা হয়, তাহলে 960 টাকা হয় 4 বছরে, তো বলতেই পারি। তাহলে 1 বছরে কত হচ্ছে, 240 টাকা, তাই না, 1 বছর 240 টাকা, তো 240 টাকা 1 বছরে, 4000 টাকা, সুদের হারটা কত, 100, ঠিক আছে, 3টে শূন্য 3টে শূন্য, 424, 6% সুদের হার। তা 1.5 গুণ বাড়ানো হয়, তা এখন সুদের হারটা কত, 9%, কারণ 6-এর 1.5 গুণ বাড়ানো হলে বা 6-এর 1.5 গুণ করা হলে 6 দিয়ে 9 হয়, তো 9%, 4 বছরে কত হবে, এইটা 1 বছরে, 4 বছরে 36%, 4 বছরে, তাহলে 4000 টাকা 36% যদি সুদ হয়, তো 1440 টাকা আমাদের সুদ হয়ে যায়। 4 বছরে 9% করে হলে 4 বছর 36% হয়, তো 36%, 4000 টাকা সুদ কত, 1440, তো 4000 টাকা 1440 মানে 5440 হয় টোটাল সুদটা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, সমান হয়, তবে 1000 টাকা সরল সুদ 108 টাকা হয়, তার মানে 4%, কারণ দেখো 4% যদি সুদ হয় সময় 4 বছরে, তো 4 4 16%, তাহলে তবে দেখো আমাদের 1000 টাকার 16% যদি হয়, তাহলে 160 টাকা সুদ হয়, তাহলে স্যাটিসফাই করছে, তার মানে 4%, ঠিক আছে। মধ্যমা কত, মধ্যমা বলতে দেখো টোটাল 1 2 3 4 5 6 7টা সংখ্যা, তাহলে যদি বিজোড় থাকে তো মধ্যমা কি বের করতে হয়, 7 + 1 = 8, তারপর 8/2 = 4, মানে 4তম পদ, এবং কখন, ছোট থেকে বড় ভাবে সাজানোর পর 4তম পদ। তাহলে সবচেয়ে ছোট 40, এরপর আসবে 50, ঠিকই আছে, এরপর আসবে 60, মানে 3 নম্বর 60, 4 নম্বরে হয়ে যাবে 68। তাহলে এখন আমাদের মিটার কত, 68।
নেক্সট কোয়েশ্চেন, যে একটি কলেজে নির্বাচনে বিজয়ী সচিব প্রার্থী 69% ভোট পেয়েছে এবং তার প্রতিদ্বন্দ্বীরা 340 ভোট পেয়েছে। তাহলে এই যদি 69% ভোট পায়, তাহলে যে হেরেছে এই বিজয়ী প্রার্থী, তাহলে যে হেরেছে সে কত পেয়েছে? 31% ভোট পেয়েছে। ঠিক আছে, এই হেরে গেছে, হেরে যাওয়া। তাহলে দুজনের মধ্যে পার্সেন্টেজের পার্থক্য কত? 38%। তা এটার ভ্যালু কি 342 নয়? কারণ 342টা ভোটেই তো হেরেছে, সেটাই তো বলেছে, বা বেশি পেয়েছে। তাহলে 1% ভ্যালু কত বলতে পারি আমরা? 9 বলতে পারি, 9টি ভোট। তা টোটাল ভোটার কত? 100%, মানে 100 বেসিক্যালি। তাহলে 100%-এর বলতে 900টি ভোট, তো 900টি ভোট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কি বলছে বন্ধুরা? এটা দেখো, একজন দুগ্ধশালার মালিক প্রতিদিন ফুল ক্রিম টোন্ড এবং ডাবল টোন্ড 3 প্রকারের 1 লিটার প্যাকেটে ফুল ক্রিম টোন্ড এবং ডাবল টোন্ড 3 প্রকারের 1 লিটার প্যাকেটে 528 লিটার দুধ বিক্রি করে। টোন্ড মিল্ক প্যাকেটের বিক্রি ফুল ক্রিম দুধের প্যাকেটের তুলনায় 80% বেশি। এবং দেখো কি বলেছে, টোন্ড মিল্ক প্যাকেট অর্থাৎ টি ফর টোন্ড, এম ফর মিল্ক, টোন্ড মিল্ক প্যাকেট সেটা বলেছে ফুল ক্রিম দুধের প্যাকেট, যেটা সি ফর ক্রিম আর এম ফর মিল্ক, টোন্ড মিল্ক আর ক্রিম মিল্ক 80% বেশি। তাহলে এটা যদি 100 হয়, এটা 180 হবে, এটাই তো বলা হয়েছে না? তাতে আমরা রেশিওতে করতে যাই, 9:5 হয়ে যাবে, হয়েছে, একটা পেলাম। এবার কি বলেছে, এবং ডাবল টোন দুধের প্যাকেটের বিক্রি টোন দুধের প্যাকেটের তুলনায় 60% কম। এবারে ডাবল টোন্ড, এটা ডি ফর ডাবল, টি ফর টোন্ড, এ ফর মিল্ক, ডাবল টোন্ড রেশিও টোন্ড দুধ, মানে হচ্ছে টি ফর টোন্ড, এম ফর মিল্ক তে তুলনায় 60% কম। তাহলে টোন্ড মিল্ক যদি 100 হয়, তাহলে 60% কম ডাবল টোন্ড, তাহলে 40 হয়ে যাবে। তাহলে এটা 2:3 পরের ধাপে হয়ে যাবে, 2:5 হয়ে যাবে। এবার দেখো টোন্ড মিল্কটা কনস্ট্যান্ট রাখতে হবে আমাকে, এখানে টোন্ড মিল্ক দেওয়া আছে 9, টোন্ড মিল্ক দেওয়া আছে 5। তো যদি কনস্ট্যান্ট রাখতে চাই, তাহলে প্রথম রেশিওটাকে 5 দ্বারা গুণ করতে হবে। তো যদি এটাকে আমরা 5 দ্বারা গুণ করে দিই, আর যেহেতু টোন্ড মিল্কটা কনস্ট্যান্ট রাখবো, তাহলে এটাকে 9 দ্বারা গুণ করতে হবে। যদি এটাকে 5 দ্বারা গুণ করি, 45:25 পাবো। যদি এটাকে 9 দ্বারা গুণ করি, 18:25 পাবো। তাহলে আমাদের এই যে টোন্ড মিল্ক, এটা ক্রিম মিল্ক, সরি 1845 পাবো আমরা। দেখো টোন্ড মিল্কটা কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে টোন্ড মিল্ক, এটা ক্রিম, এটা ডাবল মিল্ক, তাহলে সেটা কী হয়ে গেলো? 45:25 মানে যদি আমরা পরের ধাপে করতে চাই, এবার আমরা কী পাবো? টোন্ড মিল্ক, টি ফর টোন্ড, ডি ফর ডাবল টোন্ড, আর এর ফর সি ফর ক্রিম আমি যদি লিখি, তাহলে টি ফর টোন্ড মিল্ক কত পাবো? 45 রেশিও ডাবল মিল্ক কত পাবো? 25 পাবো, তাই না? আর ক্রিম মিল্ক 18 পাবো। ঠিক আছে, তাহলে কি বলেছে, সে প্রতিদিন কত প্যাকেট ডাবল টোন্ড দুধ বিক্রি করে? টোটাল কত? 528 লিটার টোটাল, মানে 45 আর 25 70 আর 88, তাই না? তাহলে টোটাল 88 রেশিওর ভ্যালু না 528। এটা আমি যদি পরের ধাপে করি, 88 ভ্যালু, মানে 88 যে রেশিও ভ্যালু পেলাম, 88 যেটা পেলাম, 88 রেশিওর ভ্যালু বলা ছিল না 528 লিটার। তাহলে 1 রেশিওর ভ্যালু কত পাবো? 528/88। ঠিক আছে, তাহলে এটা কি আমরা 6 পাবো? 6, তাহলে 1 রেশিওর ভ্যালু 6 লিটার পাবো। কি যে সে প্রতিদিন কতটুকু প্যাকেট ডাবল টোন্ড, দেখবে আমরা টোন ডাবল টোন, মানে
টোন্ড, ডাবল টোন্ড আর ক্রিম কত পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম 45:25:18। তাহলে ডাবল টোন্ডের রেশিও কত ছিল? 25 ছিল। তাহলে 25 ইন্টু 6 150, 25 ইন্টু কত প্যাকেট ডাবল টোন্ড? ডাবল টোন্ড বলতে তাহলে কত ছিল? ডাবল টোন্ড কি রেশিওটা কি আমি ভুল লিখলাম? ডাবল টোন্ড কি ছিল? মনে হচ্ছে এটা কিন্তু এই রেশিওটা ভুল লেখা হয়েছে আমার মনে হচ্ছে। এটা টোন ছিল, এটা দেখো, মানে এটা ক্রিম থাকবে, তাহলে এটা ক্রিম থাকবে, ঠিক আছে। এটা আর এটা ডাবল টোন হবে, তাহলে এরকম কিছু হওয়ার কথা, তাই না? মানে এটা ক্রিম হবে, এটা রেশিওতে ডাবল টোন হবে। তাহলে ডাবল টোনটা বলেছে 18, তাহলে এক রেশিও হলে যদি 6 হয় তাহলে 18 রেশিও হলে কত হয়ে যাবে? 18 ইন্টু 6 তাহলে 108, তাই না? তাহলে 108 লিটার, এটা আমার উত্তর হবে, ঠিক আছে। ডাবল টোন বলেছে না? ঠিক আছে বন্ধুরা, এই আমাদের মক টেস্ট এখানেই শেষ হয়ে গেল। তো আমি চাইবো তোমরা আমার সাথে থেকো। আমি যেভাবে প্র্যাকটিস করছি বা আমি যেভাবে নিজেকে প্রিপেয়ার করেছি, আমি চাইবো তোমাদের সাথে শেয়ার করতে, এবং করছিও। তো আমি যে মকগুলো দিচ্ছি সেগুলো তোমাদের সাথে অ্যানালিসিস করছি, তোমরা দেখতে পাচ্ছ। তো তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরের কোনো প্রথম ভিডিও আমি যেটা আপলোড করি না কেন তোমাদের স্ক্রিনে শো হবে। নোটিফিকেশানটাও অন করে রাখবে এবং লাইক শেয়ার করতে থাকো, ঠিক আছে? তো ধন্যবাদ।